আমি অর্চিতা শীল। আজকে রিজিওনাল সেন্টার কলকাতা থেকে বিপিএসসি 131 এর 4 এবং 6 ইউনিট নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টি প্রথম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বাধীনতা এবং সাম্যের সম্পর্ক, রিলেশন বিটুইন ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। কি বলা যায় সেখানে? বলা যায় যে স্বাধীনতা এবং সাম্যের দাবি সব থেকে, যদি একটু ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখা যায় যে স্বাধীনতা এবং সাম্যের দাবি সব থেকে বেশি বা প্রবল ভাবে উচ্চারিত হয়েছিল 1789 সালে বা 1789 ফরাসি বিপ্লবের ঘোষণাপত্রে। যেখানে কি বলা হয়েছিল? বলা হয়েছিল এটাই যে all human beings are born free and equal in dignity and rights। অর্থাৎ সমস্ত মানুষ কিন্তু মুক্তভাবে জন্মগ্রহণ করে এবং তাদের মধ্যে মর্যাদা এবং অধিকারের দিকে সমতা থাকার প্রয়োজন আছে। এখন এই যে স্বাধীনতা এবং সাম্যের সম্পর্ক, সেই নিয়ে দু ধরনের মতামত লক্ষ্য করা যায়। প্রথমত কি বলা যায়? অনেক সমালোচক আছেন যারা বলে থাকেন যে সাম্য এবং স্বাধীনতা সাধারণত কন্ট্রাডিক্টরি টু ইচ আদার, অর্থাৎ তারা পরস্পর বিরোধী হিসেবে বিবেচিত হতে পারে। সাম্য এবং স্বাধীনতার আন্তঃসম্পর্ক নিয়ে সাধারণত রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে অনেক বিতর্ক বা অনেক ডিবেট রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একটা বেশ বড় পার্ট বা বড় অংশ মনে করে যে সাম্য এবং স্বাধীনতা সাধারণত পরস্পরের বিপরীত। কেন? বলা হয় এই কারণে যে সাম্যের উপর যদি অধিক গুরুত্ব বা ইম্পর্টেন্স জারি করা হয় তবে মানুষের কিন্তু ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্রতা, সেই জিনিস সাম্য হচ্ছে, অনেকে বলে থাকেন সাম্য হচ্ছে স্বাধীনতার শত্রু, অর্থাৎ ইকুয়ালিটি ক্যান বি দ্য এনিমি অফ ফ্রিডম। বলা হয় কেন? সহজে সকলের প্রতি সমান ব্যবহার করলে যে অধিকতর যে যোগ্য, অর্থাৎ যে অনেক বেশি কোয়ালিফাইড বা যে বেশি অনেক ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে, উদ্যোগী হয়ে কাজ করে এবং যে অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে, তার কৃতিত্বকে তখন কিন্তু অনেক ছোট করে দেখা হয় এবং তার ফলে সেই মানুষটির স্বাধীনতা বা ফ্রিডম অনেক বেশি ইন্টারাপ্টেড হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী লর্ড অ্যাক্টন একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? টকভিল প্রমুখ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা যারা রয়েছেন তারা বলেছিলেন যে স্বাধীনতাই কিন্তু মানুষের ব্যক্তির সর্বোচ্চ অধিকার হওয়া উচিত। অর্থাৎ ফ্রিডম ক্যান বি ডিনোটেড অ্যাজ দ্য, বলা যায় যে হাইয়েস্ট রাইট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। রাষ্ট্র যদি বাইরে থেকে ব্যক্তির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে তবে সাম্য নীতিকে অনেক সময় কৃত্রিম ভাবে বা আর্টিফিশিয়ালি ভাবে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। বিভিন্ন সাম্য নীতিকে যদি সেইভাবে চেষ্টা করা হয় তবে বলা যায় যে মানুষের ক্ষেত্রে এই যে স্বাধীনতা অর্জনের যে পরিবেশ বা স্বাধীনতা ভোগ করার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটাও ডিসলভ হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। ব্যক্তি মানুষের কাছে কিন্তু এইটা যদি হয়ে থাকে তবে এটা একটা আনলিমিটেড বা অপরিসীম, বলতে পারো যে একটা ক্ষতি বলে মনে করা যেতে পারে। ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণাবাদের ধারণা নিয়ে যারা আলোচনা করেছিলেন বা যারা পথ প্রদর্শক ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জন স্টুয়ার্ট মিল এবং আরেকজন হলেন হারবার্ট স্পেন্সার, যিনি তার বিখ্যাত গ্রন্থ নিয়ে ভীষণ বিখ্যাত, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ সেক্ষেত্রে যে লড়াই করে বেঁচে থাকতে পারবে, যে লড়াই করে জিততে পারবে সেই কিন্তু বেঁচে থাকবে সমাজে। মিল এই প্রসঙ্গে বলেছিলেন একটা কথা। কি বলেছিলেন? যে সাম্য নীতির প্রভাবে একজন তথাকথিত সুষ্ঠু মানুষের চেয়ে একজন কি হচ্ছে শত্রু, মানে বলা যেতে পারে সক্রেটিস হওয়া বাঞ্ছনীয়। কেননা কি হচ্ছে, সাম্য নীতির প্রভাবে একজন তথাকথিত, মানে অনেক সময় ইকুয়ালিটিটা
সমাজে যত আমরা বলি মেনটেন করার চেষ্টা করাই হোক না কেন, সেখানে অনেক সময় সেটা হয়তো হয় না ইন রিয়ালিটি বা বাস্তবে। সেই জন্য বলছে একজন অসুখী সক্রেটিস থাকাও বাঞ্ছনীয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সাম্য এবং স্বাধীনতার এই ধারণাকে আবার পরস্পর বিরোধী বলে বা কন্ট্রাডিক্টরি বলে উল্লেখ করেছেন। সেখানে কেন বলা হচ্ছে কন্ট্রাডিক্টরি বলে উল্লেখ করেননি, অর্থাৎ বিরোধী বলে মেনে নিতে পারেননি। আমরা যেটা আগে দেখালাম যে সাম্য এবং স্বাধীনতা পরস্পর বিরোধী, সেই জিনিসটা তারা মেনে নিতে পারেননি। তাহলে তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে সাম্য এবং স্বাধীনতা দে আর সাবস্টিটিউট টু ইচ আদার, অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচিত হয়ে থাকবে। কেন? এই প্রসঙ্গেও কিছু আমরা কারণ দর্শাতে পারি। এক হচ্ছে স্বাধীনতা অথবা সাম্যকে কার্যকর যদি হতে হয়, অ্যাক্টিভেটেড হতে হয়, তাহলে উভয়ের কো এক্সিস্টেন্স ভীষণভাবে প্রয়োজন, অর্থাৎ উভয়ের সহাবস্থান প্রয়োজন। অধ্যাপক ল্যাস্কি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে সমাজে যদি ইকুয়ালিটি না মেনটেন হয়, অর্থাৎ সমাজে যদি সাম্য না থাকে, তবে জনগণের এই ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়ালিস্টিক ফ্রিডমটা এনজয় করা সম্ভবপর হবে না। সুতরাং স্বাধীনতাকে যদি ঠিক মতো রাখতে হয়, তবে একটা নির্দিষ্ট একটা সোশ্যাল এনভায়রনমেন্টের প্রয়োজন আছে, একটা নির্দিষ্ট সামাজিক পরিবেশের প্রয়োজন আছে। সমতা ব্যতীত উক্ত পরিবেশে মানে উক্ত মানে ওই পরিবেশে কি হচ্ছে বলা যায় না, বলা যায় যে কখনো সেটা ভালোভাবে মেনটেন হয় না। বৈষম্যের অবসান সমস্ত মানুষের মধ্যে ব্যক্তিত্ব বিকাশ ঘটানোর চেষ্টা করে, অর্থাৎ বলা যেতে পারে যেখানে সমতা থাকবে সেখানেই কিন্তু বলা যায় যে তার মাধ্যমে মানুষের, সে গরিব মানুষই হোক বড় লোকই হোক, তাদের বিকাশের ক্ষেত্রে সমস্ত রকম পসিবিলিটি বা বলা যায় যে সমস্ত রকম যে আমাদের ইনার কোয়ালিটি গুলো আছে সেগুলোর পুরো ফ্লারিশমেন্ট ঘটতে পারে। তাই রুশো সাহেব একটা কথা বলেছিলেন, বলেছিলেন যে সাম্য ব্যতীত স্বাধীনতা কল্পনা করা যায় না, অর্থাৎ ইকুয়ালিটি ছাড়া কখনোই কিন্তু মানুষের ফ্রিডম ঠিকমতো এনজয় হয় না। এই প্রসঙ্গে বলতে গিয়ে বার্কার সাহেব খুব সুন্দর একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? সমতা কোনো একটা স্পেসিফিক পলিসি নয়, অর্থাৎ সমতা কখনোই একটা নির্দিষ্ট নীতি হতে পারে না, প্রিন্সিপাল হতে পারে না। সমাজে যদি সাম্যকে কি করা যায় কার্যকরী করতে হলে, সেখানে বলা হয়েছে স্বাধীনতার সঙ্গে সঙ্গে সাম্যের কিন্তু কোঅপারেশন ভীষণভাবে দরকার, অর্থাৎ সমাজে যদি সাম্যকে ঠিক মতো অ্যাক্টিভেট করতে হয়। সুতরাং স্বাধীনতা হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। এই প্রসঙ্গে বলতে গিয়ে আর একটা কথা বলা যায়, কি বলা যায়? বলা যায় যে এরকম যে সাম্য এবং স্বাধীনতা বলা যায় যে উভয় ধারণাই বর্তমানে একটা লেজিসলেটিভ বা আইনগত ধারণা হিসেবে অন্তর্গত হয়ে আছে। এবং সেক্ষেত্রে কি বলা হচ্ছে? স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত, এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বলেই এটি এখন স্টেট, এই যে আমরা বলি না স্ট্রাকচার অফ স্টেটের মডিফিকেশন বা রাষ্ট্র, জাতি রাষ্ট্র গঠন, অর্থাৎ একটা বলা যেতে পারে রাষ্ট্রীয় গঠনের যে ব্যাপারটা থাকবে সেটা অনেক বেশি প্রিজার্ভড হয় বা সংরক্ষিত হয়। স্বাধীনতাকে ঠিকমতো প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় আইন সমাজের মধ্যে বিশেষ কি করতে পারে বা রাষ্ট্রের মধ্যে বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে। এবং ধনবৈষম্যমূলক সমাজ, ধনবৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে সত্যি যদি সাম্য বা ইকুয়ালিটি প্রতিষ্ঠিত না হয়, তবে দেখা যায় যে রাজনৈতিক সামাজিক কোনো আইনগত প্রশ্নের ক্ষেত্রে স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। অর্থাৎ কি অর্থনৈতিক স্বাধীনতাটা মানুষের বড় প্রয়োজন,
তার উপর ভিত্তি করে মানুষের কিন্তু অন্যান্য স্বাধীনতাগুলো ডেভেলপ করে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তাই মার্ক্সবাদীরা এই কথাটিকেই টেনে এনেছেন। মার্ক্সবাদীরা বলেছেন যে স্বাধীনতা এবং সাম্যের দুটি আদর্শকে ভীষণভাবে অবিচ্ছেদ্য বা ইন্টার রিলেটেড বলে মনে হয়। এরা স্বাধীনতাকে কখনোই নেগেটিভ সেন্সে অর্থাৎ নেতিবাচক অর্থে না দেখে সবসময় পজিটিভ সেন্সে বা ইতিবাচক অর্থে দেখবার চেষ্টা করার কথা বলা হয়েছে। স্বাধীনতা শব্দটিকে তার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজমের বিরুদ্ধে বলা যেতে পারে যে বলা হয়ে থাকে মার্ক্সবাদীরা। কেননা মার্ক্সবাদীরা এই ইকুয়ালিটি নিশ্চয়ই চান, সমাজ ব্যবস্থা চান, কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্য, মানুষের এত ইন্ডিভিজুয়ালিজমকে এতটা বেশি গুরুত্ব দিতে হবে, সেটা কোনো কোনো ক্ষেত্রে তারা বলেন যে না। মার্ক্সবাদীদের মতে সমাজে যদি ব্যক্তিগত মালিকানা অর্থাৎ বলা যেতে পারে প্রাইভেট প্রপার্টি ইত্যাদির ক্ষেত্রে ওনারশিপ, সেক্ষেত্রে যদি সেটাকে বলা মালিকানা ইত্যাদি যদি অবসান ঘটানো যায়, তবেই কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে। মার্ক্সবাদীরা একথাও বলেছিলেন যে অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু সমস্ত রকম স্বাধীনতার বলা যায় যে অগ্রদূত বা পায়োনিয়ার হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতাকে তারা ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন বা ইম্পর্টেন্স দিয়েছেন। সুতরাং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে তাকে বলা যেতে পারে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বাধীনতা ইত্যাদিতে প্রতিষ্ঠা করা অনেকটা সম্ভবপর হয় না। সেই কারণে অধ্যাপক, ইনি কিন্তু খুব নিও লিবারালিস্ট ছিলেন, অধ্যাপক আফতেকার বা গ্রামসির কথা আমরা পরে বলবো। তাদের মতে সাম্য এবং স্বাধীনতার ধারণা পরস্পরের আন্তরিক সহাবস্থানের মধ্য দিয়ে উন্নততর সমাজ, একটা ডেভেলপড সোসাইটি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এরপর আমরা বলবো হোয়াট ইজ দ্য ট্রাইবস। এটা হচ্ছে আমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে বিপিএসসির 6 চ্যাপ্টারে। এখন বলা যেতে পারে, এটা একটু গল্পচ্ছ করে বলা গেলে বলা যায় যে ব্যক্তি এবং রাষ্ট্রের যে দ্বন্দ্ব, অর্থাৎ পার্সন এবং স্টেটের মধ্যে যে কনফ্লিক্ট, সেটা রাষ্ট্রবিজ্ঞানের চিরকালীন সমস্যা বা প্রবলেম বলে বিবেচিত হয়। এবং সেক্ষেত্রে কি বলা হচ্ছে সাধারণভাবে বলা যায় যে অধিকার হলো মানুষের মধ্যে যে পার্সোনালিটি রয়েছে বা ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্ব তো নিজে নিজে ফুটে ফুটে বেরোতে পারে না, সেটা ফোটানোর সুযোগ দিতে হয়। মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত হয়। অন্যদিকে অধ্যাপক হ্যারল্ড লাস্কিও তিনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে কি ধরনের অধিকার নাগরিকদের প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ কি ধরনের অধিকার নাগরিকদের প্রদান করা হয়, এবং সেই থেকে যারা নির্ধারক তাদেরও চরিত্র বোঝা সম্ভবপর হয়ে থাকে। অর্থাৎ দেখা যায় যে সুতরাং কি হলো, অর্থাৎ কি ধরনের অধিকার নাগরিকদের প্রদান করা হয় বা হবে, তার মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্রের, একটা স্টেটের ক্যারেক্টারকে প্রতিবিম্ব কি করা যায়, তোমার আলোচনায় নিয়ে আসা যায়। উদারনৈতিক চিন্তাধারায় রাজনৈতিক এবং পৌর অধিকার অর্থাৎ পলিটিক্যাল এবং সিভিল রাইটের মধ্যে যতটা জোর দেওয়া হয়, সামাজিক এবং অর্থনৈতিক সাম্যের অধিকার কিন্তু ততটাই সাধারণত কি হয়ে থাকে, উপেক্ষিত হয়ে থাকে। অধ্যাপকরা দেখিয়েছেন যে যেমন ধরুন ফিউডাল সোসাইটির যে দেশগুলো, সোশ্যালিস্টিক সোসাইটি, যেমন আমাদের এশিয়ান কন্টিনেন্টের মধ্যে চীন কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলিতে অর্থনৈতিক সাম্যের ওপর বলা যায় যে অধিকারের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।
রাজনৈতিক অধিকারের পরিধিটা কিন্তু বেশ খানিকটা মানে বলা যেতে পারে সীমিত হয়ে গেছে। অর্থাৎ কি বলা যায়, সেক্ষেত্রে বলা যেতে পারে যে সমাজতান্ত্রিক দেশ, এই দেশগুলোতে তো নিশ্চয়ই অর্থনৈতিক সাম্য বা ইকোনমিক ইকুয়ালিটি অনেক বেশি মেনটেন করা যেতে পারে বা গুরুত্ব দেওয়া যায়। কিন্তু সেখানে সেটা যদি সত্যি ঠিক মতো মেনটেন করা যায়, তবে নাগরিকদের পলিটিক্যাল রাইটস গুলো ভালোভাবে গড়ে তোলা সম্ভবপর হয়। তত রাজনৈতিক অধিকারের প্রশ্নটা তখন কিন্তু ঠিক মতো চলতে থাকে। কিন্তু এই ব্যাপারটা যদি অন্যথা হয়, তবে রাজনৈতিক অধিকারের পরিধি কিন্তু খানিকটা লিমিটেড বা সীমিত হয়ে যায়। এবারে আমরা আসি লিবারাল থিঙ্কিং এর ক্ষেত্রে, অর্থাৎ উদারনৈতিক চিন্তাধারার মধ্যেও অধিকার নিয়ে কি হচ্ছে, অনেক বেশি কি রয়েছে, মতবিরোধ বা বলা যায় যে মতবিরোধ লক্ষ্য করা যায়। কেন মতবিরোধ বা কেন বিতর্কের উদ্ভব হচ্ছে সেটাও তো আমাদের জানতে হবে। বলা হয় যে ব্রিটিশদের ধারণা হলো অধিকার তাদের ও এতই সম্প্রদায় ও স্বাভাবিক যে তা যে কোনো লিখিত মানে তাদের এতটাই না মানে বলবো যে ব্রিটিশদের ধারণা হচ্ছে যে তা অধিকার তাদের ক্ষেত্রে এতটাই বলা যায় মজ্জাগত, অর্থাৎ ঢুকে গেছে, কর্পোরেটেড হয়ে গেছে, ইনকর্পোরেটেড হয়ে গেছে, এবং তা কোনো লিখিত সংবিধানে দাখিলের উপর নির্ভর করে না। কেননা ব্রিটিশ সংবিধান হচ্ছে, মনে রাখা প্রয়োজন যে ইট ইজ অ্যান আনরিটেন ওয়ান, অর্থাৎ অলিখিত মানে সংবিধান বলে বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ সেখানে উদারনৈতিক ব্যবস্থায় যে ঐতিহ্য, যে উত্তরাধিকারী সেখানে দেখা যায়, সেক্ষেত্রে যদি সেগুলো লক্ষিত হয়, তাহলে সেগুলো আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ সুতরাং উদারনৈতিক চিন্তাধারার মধ্যেও কিছু কি রয়েছে, মতবিরোধ লক্ষ্য করা যায়। তাহলে আমরা অনেক রকম বললাম, মার্ক্সীয় একটু কনসেপ্ট তুললাম, উদারনৈতিক কিছু কনসেপ্ট তুললাম। এরপরে আমরা বলবো যে অধিকারে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সোজা কথায় অধিকার হচ্ছে কিছু দাবি, আমি ডিম্যান্ড করছি, এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে যে অধিকার হলো দাবি নয়, বরং সেটা বলা যেতে পারে যে বলা যায় সুসংগঠিত এবং ন্যায্য দাবি সাধারণত অধিকার হয়ে থাকে। আর অধিকারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সুসংহত কথা বা যুক্তিসঙ্গত হবার কথা সবসময় বলা হয়, এবং এই সকল দাবি সবসময় রাষ্ট্রের দ্বারা অ্যাকসেপ্টেড হতে হবে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে, এবং রাষ্ট্রীয় আইন দ্বারাও সেটা অ্যাকসেপ্টেড হবে বা স্বীকৃত হতে হবে। এরপরে আমরা যেটা বলে থাকি সেটা বলা হচ্ছে যে অধিকারের সঙ্গেও কিন্তু একটা মজার ব্যাপার আর একটা জিনিস যুক্ত থাকে, দ্যাট ইজ দ্য ডিউটি। অর্থাৎ অধিকারের সঙ্গে কর্তব্যের একটা প্রশ্ন জড়িয়ে আছে। কারণ অধিকার সমাজে নিরপেক্ষ কোনো ধারণা নয়। অধিকারকে আমরা বলতে পারি ইট ইজ নট আ, বলতে পারো যে নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল একটা কনসেপ্ট বলে বিবেচনা করা যায় না। কেন? বলা হয় যে আওয়ার সেলফ ইজ এ সোশ্যাল লাইফ, আমাদের নিজস্ব জীবনই হচ্ছে আমাদের বলা যেতে পারে সামাজিক লাইফ বলে আমাদের মনে করা যেতে পারে, বা এটাকে অন্যভাবেও বলা যায় আওয়ার সেলফ, আমাদের যে নিজস্বতা, ইট ইজ এ সোসাইটি সেলফ, অথবা সোসাইটি সেলফ। অর্থাৎ কি বলা যায়, সেখানে হচ্ছে আমাদের নিজস্বতাকে আমরা সমাজের নিজস্বতার সঙ্গে অনেকটা সম্পৃক্ত করে ফেলতে চাই। তাই এই অধিকারের মধ্যে তাহলে কি রয়েছে, সঙ্গে সঙ্গে একটা কনসেপ্ট অফ, অর্থাৎ বলা যায় যে ডিউটি বা কর্তব্যের ধারণাটাও নিহিত হয়ে থাকে। এরপর আমরা বলবো একটু বারকার সাহেবের কথা। বারকার সাহেব কি বলেছিলেন? বলেছিলেন যে অধিকার হলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের একটা উপযোগী উপযোগী সেটা, এবং সেই সব সুযোগ সুবিধা বলা যায় যেগুলি রাষ্ট্র কর্তৃক সাধারণত কি হয়ে থাকে, স্বীকৃত হয়, এবং সেটা প্রিজার্ভও করা যায় বা সংরক্ষিত হয়। তাই ল্যাস্কিও একটা মজার কথা বলেছিলেন, স্বাধীনতা বলতে আমি কিন্তু পরিবেশের সমস্ত যে সংরক্ষণ সেটাকে বুঝি, যেখানে ব্যক্তি মানুষ তার ব্যক্তি সত্তা
সত্তার পরিপূর্ণ বিকাশ করার কি হচ্ছে সুযোগ পাবে। অধিকারগুলির সমবেত উপস্থিত মাধ্যমে স্বাধীনতা ভোগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে থাকে। ল্যাস্কি বলেছেন যে স্বাধীনতা হলো সাধারণত অধিকারের ফসল বলে বিবেচনা করা যেতে পারে, অর্থাৎ ফ্রিডম হচ্ছে ইজ দ্য রেজাল্ট অফ রাইটস এই হিসেবে উল্লেখ করা যেতে পারে। এরপর আমরা বলবো যে অধিকারের একটা আইনগত বা একটা লেজিসলেটিভ অ্যাসপেক্টও সেখানে রয়েছে। রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে স্বীকৃতি ও সংরক্ষিত না হলে অধিকার কখনোই সৃষ্টি করা যায় না। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পড়বো, তাহলে অধিকার হচ্ছে একটা ভীষণভাবে আইনগত ধারণা এবং সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্র কর্তৃক যে প্রণীত আইনের মাধ্যমে স্বীকৃত সবকিছু আইন স্বীকৃত এবং সংরক্ষিত না হলে অধিকার ঠিক মতো সৃষ্টি করা যায় না। অর্থাৎ সেখানে সুতরাং অধিকারের কি কি প্রকারভেদ রয়েছে সেটা নিয়েও আমাদের আলোচনা করতে হবে। এখন হচ্ছে মানুষ হিসেবে যে সমস্ত আমরা অধিকার ভোগ করে থাকি সাধারণত দেখা যায় যে সেগুলোকে সাধারণত ভাগ করা হয় বা সেগুলোকে মূল দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কিরকম মূল দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নৈতিক অধিকার বা মরাল রাইটস, আর দ্বিতীয়টা হচ্ছে আইনগত অধিকার বা লেজিসলেটিভ রাইটস। যেসব অধিকার সামাজিক নীতিবোধ এবং বিবেচনার উপরে সেটা এস্টাবলিশ হতে চাইছে বা প্রতিষ্ঠিত হতে চাইছে সেখানেও হচ্ছে নৈতিক অধিকার, অর্থাৎ সামাজিক নৈতিকতাকে বলা যায় যে বা বিকাশের উপর প্রতিষ্ঠিত হয় সাধারণত এই বলা যায় যে নৈতিক অধিকারের কনসেপ্টটা, সামাজিক নীতিবোধ জিনিসটা এখানে অনেক বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। এছাড়াও দেখা যায় এই ধরনের অধিকারকে রাষ্ট্র সাধারণত কি করে না, সাধারণত স্বীকৃতি দেয় না এই ধরনের অধিকারকে। যেসব অধিকার সাধারণত দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় আইনের নিয়ম নীতির মাধ্যমে চালিত বা তৈরি হয়েছে বা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে বা স্বীকৃত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কি কি রয়েছে, সেখানে দেখা যায় পৌর বা নাগরিক অধিকার রয়েছে একদিকে, দ্বিতীয়ত হচ্ছে পলিটিক্যাল রাইটস বা রাজনৈতিক অধিকারের কথা বলা হচ্ছে, তৃতীয়ত বলা হচ্ছে অর্থনৈতিক অধিকার বা ইকোনমিক রাইটস এর কথা বলা হচ্ছে, এবং চতুর্থত হচ্ছে সামাজিক অধিকার বা সোশ্যাল রাইটস এর কথা বলা হচ্ছে। এরপর আসি এই অধিকারগুলো সম্পর্কে একটু ডেসক্রিপশন দিয়ে দিই। কিরকম, প্রথমত হচ্ছে পৌর অধিকার, মানুষকে সুষ্ঠুভাবে একটা জীবন যাপনের প্রয়োজন আছে, সুতরাং বলা যায় যে এই সুষ্ঠু জীবন ধারণের জন্য অপরিহার্য হলো সেটা হচ্ছে এই পৌর অধিকার। অধিকার এবং সেখানে কি ধরনের অধিকার সেটা নিয়ে বলা হয়েছে, মানে জীবনের অধিকার, কি ধরনের অধিকার থাকে, যেমন ভারতবর্ষের মানুষদের যে পার্সোনাল ফ্রিডম রয়েছে বা সেই ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই এখানে অনুসরণ করা হয়। এক নম্বর হচ্ছে জীবনের অধিকার, অর্থাৎ রাইট টু লাইফ। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীনতার অধিকার, দ্যাট ইজ দ্য রাইট টু ফ্রিডম। তৃতীয়ত হচ্ছে চিন্তা এবং মত প্রকাশের অধিকার, অর্থাৎ রাইট টু বলা যেতে পারে যে মত প্রকাশ, নিজের পাবলিক ওপিনিয়ন কি করো, এস্টাবলিশ করো, সুতরাং বলা যেতেই পারে। চতুর্থত হচ্ছে সম্পত্তির অধিকার, নিশ্চয় মানুষ তো কিছু কিছু গুণে মানে সম্পত্তির অধিকার, প্রাইভেট প্রপার্টি রাইট। এবং আরেকটা যেটা বলা যায়, কিন্তু আজকের দিনে ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আর সম্পত্তির অধিকারের ধারণা সেভাবে পড়ে না। এছাড়াও হচ্ছে ধর্মাচরণের অধিকার, অর্থাৎ নিজেরা প্রত্যেক নাগরিক নিজেরা নিজেদের মতো করে ধর্ম আচরণ করতে পারবে। এবং শুধু তাই নয়, আরেকটা হচ্ছে পরিবার গঠনের অধিকার, অর্থাৎ টু ফর্ম আ নিউ ফ্যামিলি। এর ক্ষেত্রে নিউ ফ্যামিলি না, ফ্যামিলি, এগুলো মানুষের পৌর অধিকারের মধ্যে পড়ে।
এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার, অর্থাৎ যেটাকে বলা যায় পলিটিক্যাল রাইট, এগুলো আমরা খুব জানি। সেখানে বলা যায় রাজনৈতিক অধিকার বলতে সাধারণত আমরা সোজা ভাষায় কি বলি, বলি যে স্টেট অ্যাক্টিভিটি বা রাষ্ট্রীয় কার্যে নাগরিকদের নিশ্চয়ই কখনো ডাইরেক্টলি, কখনো ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ সুবিধাকে বোঝানো হয়ে থাকে। তাই পলিটিক্যাল রাইটস বা রাজনৈতিক অধিকারগুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি রকম ভাগ করতে পারি? রাইট টু ভোট বা ভোট দানের অধিকার। দ্বিতীয়ত হচ্ছে রাইট টু বি ইলেক্টেড, নির্বাচিত হবার অধিকার। তৃতীয়ত হচ্ছে সরকারি বা গভর্নমেন্টাল, সেটা আমাদের দেশে হয় না যেহেতু আমাদের ভারতবর্ষ ভীষণ হাইলি পপুলেটেড কান্ট্রি, সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়ই তাদের অধিকার আছে, অর্থাৎ সেখানে গভর্নমেন্ট জব করার যে রাইট সেটা। এছাড়াও চতুর্থ হচ্ছে আবেদন করার অধিকার, এবং পঞ্চমত হচ্ছে সরকারকে কি করার কথা, সমালোচনা বা ক্রিটিসাইজ করার অধিকার। এবার আমরা যে অধিকারটি নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট, বা যাকে আমরা অর্থনৈতিক অধিকার হিসেবে বিবেচনা করতে পারি। অর্থনৈতিক অধিকার বলতে আমাদের আগে কি বুঝতে হবে সেটা জানতে হবে। মানুষের মধ্যে যদি ক্ষুধা থাকে, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট থাকে, অভাব অনটন থাকে, সেগুলো থেকে মানুষের ফ্রি হবার, অর্থাৎ মুক্ত হবার যে অধিকার, তাকেই আমরা বলতে পারি। এখন হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে কতগুলো অধিকার কিন্তু তোমার ইকোনমিক রাইটের মধ্যে ইনকর্পোরেট করা যায়। কিরকম বলা যায় সেটা হচ্ছে রাইট টু ওয়ার্ক, অর্থাৎ কর্মের অধিকার। দ্বিতীয়ত হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার অধিকার, অর্থাৎ ঠিক মতো পরিশ্রম পেলেই তবে কাজ করা সম্ভবপর হবে। তৃতীয়ত শুধু কাজ করেই তো মানুষ ঠকে যাবে না, তার তো কিছুটা বিশ্রামের প্রয়োজন আছে, সুতরাং সেখানে বলা হচ্ছে রাইট টু লেজার, অর্থাৎ অবকাশের অধিকার। এবং পঞ্চমত যেটা রয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে বৃদ্ধ অথবা অক্ষম অবস্থায় অর্থনৈতিক সুরক্ষা পাওয়ার অধিকার। যেমন ধরো আমাদের আছে যে বৃদ্ধ ভাতা, তো সেভাবে নেই, বিধবা ভাতা আমাদের দেশে আছে। বৃদ্ধ যেটা হয়তো বিদেশের দেশে অনেক বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বৃদ্ধ অথবা অক্ষম অবস্থায় অর্থনৈতিক মানে কি হওয়া, সুরক্ষা পাওয়ার অধিকার। আর তারপরেরটা হচ্ছে টু মেক আ লেবার ইউনিয়ন, অর্থাৎ শ্রমিক সংগঠন গড়ে তোলার যে রাইট বা অধিকারের কথা আমরা বলে থাকি। এরপর আমরা যে অধিকার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল রাইট বা সামাজিক অধিকারের কথা বলতে পারি। সামাজিক অধিকার বলতে সাধারণত সেই সব সুযোগ সুবিধাকে সাধারণত বোঝানো হয়ে থাকে যেগুলি মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সর্বকালীন বিকাশের জন্য অপরিহার্য, বিশাল তার নেসেসিটি রয়েছে। যেমন রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার। দ্বিতীয়ত হচ্ছে রাইট টু রিলিজিয়ন বা ধর্মের অধিকার রয়েছে। তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্যের অধিকার, অর্থাৎ রাইট টু হেলথ, এই ব্যাপারটাকেও ভীষণ গুরুত্ব দিয়ে প্রয়োজন আছে। আর চতুর্থত বলা হচ্ছে সুস্থ একটা সামাজিক পরিবেশ বা একটা সোশ্যাল এনভায়রনমেন্ট গড়ে তোলার অধিকার। এরপর আমরা আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে আধুনিক কালে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো গোষ্ঠীগত অধিকার বা কমিউনিটি রাইট। অর্থাৎ সে প্রসঙ্গে বলতে গিয়ে সে যে ব্যাপারে ভীষণভাবে মানে পায়োনিয়ার বা পথপ্রদর্শক ছিলেন, প্রদর্শক ছিলেন, সেক্ষেত্রে বলা যায় যে উইল কিমলিকা বলে একজন ছিলেন, সে লেখক, যিনি দেখিয়েছেন যে মূল স্রোতের প্রবক্তাদের মধ্যেও দেখা গেছে যে স্বতন্ত্র সংখ্যালঘু, অর্থাৎ একেবারে যারা মাইনরিটি ক্লাস, সেখানে দেখা যায় যে তাদের সাংস্কৃতিক গোষ্ঠীগুলোকে কি করে নেওয়া, আত্মীকরণ বা তাদের মিলমিশ খাইয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা লক্ষ্য করা যায়। এরপরে বলা যেতে পারে সেটা হচ্ছে রাষ্ট্রকে বিরোধিতা করার অধিকার। এ প্রসঙ্গে বলতে গিয়ে আমরা একটু সিটি স্টেটের কথায় চলে যাই বা নগর রাষ্ট্রের কথায় বলে যাওয়া যায়।
প্রাচীন গ্রিক দার্শনিক যেমন ধরুন প্লেটো এবং অ্যারিস্টটল বা ভাববাদী দার্শনিক হিসেবে আমরা হেগেলের কথা ভাবতেই পারি। সুতরাং ভাববাদী দার্শনিক হেগেল এবং মুখ্য রাষ্ট্রের বিরুদ্ধাচরণের যে অধিকারের কথা স্বীকার করেননি। তারা বলেছিলেন, অন্যদিকে জন লকও কিন্তু একটা খুব দামি কথা বলেছিলেন। জন লকও বলেছিলেন যে রাষ্ট্র যদি নাগরিকদের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির যে অধিকার, স্বাভাবিক অধিকার রয়েছে, সেটাকে যদি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ শাসকের বিরুদ্ধে কি করা যেতে পারে? বিদ্রোহ ঘোষণা করা হতে পারে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অধিকারের বিভিন্ন তত্ত্ব। এই প্রসঙ্গে বলতে গিয়ে ল্যাস্কি, বার্গার, ম্যাকাইভার, রলস, কিমলিকা বা বিভিন্ন যারা লেখক রয়েছেন, তারাও কিন্তু অধিকারের বিভিন্ন তত্ত্ব বা বলা যেতে পারে রয়েছে কি কি অধিকার রয়েছে। অর্থাৎ প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে থিওরি অফ ন্যাচারাল রাইটস, অর্থাৎ স্বাভাবিক অধিকারের তত্ত্ব। ঠিক আছে। দ্বিতীয়ত যেটা আসে সেখানে হচ্ছে অধিকারের আইনি তত্ত্ব। তৃতীয়ত যেটা আসে সেটা হচ্ছে অধিকারের ভাববাদী তত্ত্ব। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অধিকারের মার্ক্সীয় তত্ত্ব। এরপর যেটা আসে সেটা হচ্ছে অধিকার সম্পর্কে হিতবাদী তত্ত্ব। এছাড়াও বলা হয় অধিকার সম্পর্কে সাধারণত দেখা যায় যে কি বলা হচ্ছে ইচ্ছা স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব। এছাড়া হচ্ছে একটা কৌমবাদী ধারণা বা কনসেপ্ট এসে যায়। এছাড়া হচ্ছে অধিকার প্রসঙ্গে রলস কি মনে করে সেটা, এবং বলা হচ্ছে যে কি হচ্ছে নারীবাদী যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়। এখন বলা হচ্ছে এই স্বাভাবিক অধিকারের তত্ত্ব কি রকম হয়ে থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা আমরা বলি, যদি একটু ইতিহাসের পাতা নিয়ে খোঁজাখুঁজি করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে এখানে স্বাভাবিক অধিকারের তত্ত্বের মধ্যে এই যে নাগরিকদের অধিকারের তত্ত্ব সব থেকে প্রাচীন বলে মনে করা হয়ে থাকে। এবং সেখানে বলা যায় যে এই প্রসঙ্গে বলতে পারলে বলা যায় যে এই অধিকারের ভাববাদী তত্ত্ব, প্রাচীনতম তত্ত্ব বলা হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক অধিকারের তত্ত্ব। কি বলা আছে তাতে? স্বাভাবিক আইন এবং স্বাভাবিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা ইংরেজ, বলা যেতে পারে ইংরেজ দার্শনিক জন লক সাধারণত তিনটে স্বাভাবিক অধিকারের কথা উল্লেখ করেছিলেন। সেখানে কি বলা হয়েছিল? একটা হচ্ছে জীবনের অধিকার, রাইট টু লাইফ। একটা হচ্ছে রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার। আর তৃতীয়ত যেটা রয়েছে সেটাকে প্রপার্টি রাইট হিসেবে কি করা যেতে পারে? উল্লেখ করা যেতে পারে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধিকারের ভাববাদী তত্ত্ব। তার মানে অধিকার সম্পর্কে কত রকম তত্ত্ব রয়েছে। এখানে বলা হয় যে অধিকারের ভাববাদী তত্ত্ব বলতে আমরা দুজনের কথা বলতে পারি। একটা হচ্ছে রুশো, আর একটা হচ্ছে তোমার বলা যেতে পারে হেগেল বা হেগেলের কথা বলা যেতে পারে। রাষ্ট্রই ব্যক্তি প্রকৃত বলতে পারো যে অধিকারের আধার। অর্থাৎ বলা যায় যে মানে প্রকৃতই অধিকারের বলতে আধার বা জায়গা হিসেবে আমরা তাকে বিবেচনা করতে পারি। রুশোর মতে ব্যক্তি যে ইচ্ছা রয়েছে সেটা সাধারণত দেখা যায় যে পারস্পরিক ইচ্ছার অধীনে থাকে। রুশোর মতে, যিনি সামাজিক যুক্তির প্রবক্তা ছিলেন। গ্রিন ভাববাদী তো নিশ্চয়ই, তা হলেও প্রয়োজনে রাষ্ট্রের চিন্তাধারাকে কিছুটা মরাল ডিউটি বলে কি করেছিলেন যে স্বীকার করে নিয়েছিলেন। এরপরে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধিকারের হিতবাদী তত্ত্ব। এই প্রসঙ্গে আমরা বলতে গিয়ে যা বোদিন বা বোদা সাবেলের কথা বলতে পারি। বেনথাম উপযোগিতাবাদের উপর নির্ভর করে রাষ্ট্রের সামরিক বলা যায় রাষ্ট্রের কার্যাবলী, সামরিক শুধু বলবো না, কার্যাবলী, রাজনৈতিক বাধ্যতা
অধিকার ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিচার বিবেচনা করেছেন। কি করেছেন? তারা বলেছেন যে ব্যক্তি জীবনে এমন অনেক কিছু আসপেক্ট রয়েছে, এমন অনেক কিছু ক্ষেপ বলা যেতে পারে অনেক ক্ষেত্রে আছে যে মানুষের জীবন ব্যক্তির নিয়ন্ত্রণাধীন থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রীয় হস্তক্ষেপও প্রয়োজন হয়। কেন প্রয়োজন হবে? যখন ব্যক্তির কোনো কাজকর্ম রাষ্ট্রের কোনো কিছু অবমাননা করে দেবে। এর ফলে দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের সর্বাধিক মঙ্গলের জন্য রাষ্ট্রে আইনগত ব্যবস্থা এবং বলা যায় সাংগঠনিক কাঠামোকে যথাযথভাবে গড়ে তোলা প্রয়োজন বলে মনে করা হয়েছে। সুতরাং হিতবাদী তত্ত্বে কি হচ্ছে? আইনগত ব্যবস্থা এবং সাংগঠনিক কার্যকলাপ এই দুটো ব্যবস্থাকে ঠিকমতো গড়ে তোলার উপরে ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা করব অধিকারে যেটা হয়ে থাকে আইনি তত্ত্ব। আচ্ছা, এই ক্ষেত্রে বলা যায় যে এই তত্ত্বের কি মূল কথা হলো? এই তত্ত্বের মূল কথা হলো যে একমাত্র আইনের দ্বারাই কি হতে পারে? অধিকার সৃষ্টি হতে পারে। নিশ্চয়ই তাই, আইন ছাড়া কোনো অধিকারকে অধিকার বলা যাবে না। কারণ এই তত্ত্বে কোনো রাষ্ট্রীয় আইনের দ্বারাই সাধারণত স্বীকৃত হয়ে থাকে এবং সেক্ষেত্রে এই বিষয়টিকে ভীষণভাবে ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়। এরপরে আমরা যেটা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা খুবই ভালো আলোচনা, দ্যাট ইজ দা অধিকারের মার্কসীয় তত্ত্ব, মার্কসিয়ান কনসেপ্ট অফ রাইটস। ঐতিহাসিক, আমরা তো দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়েছি, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদের কথাও বলেছি। অধিকারের ঊনবিংশ শতাব্দী ঐতিহাসিক বস্তুবাদে বলা যায় যে অপর একটি ভিত্তি হলো, সেটা হচ্ছে বলা যেতে পারে সেটা হচ্ছে মার্কসীয়, যার উপর ভিত্তি করে মার্কসীয় রাষ্ট্রতত্ত্ব গড়ে উঠেছে। এই তত্ত্ব অনুযায়ী বলেছে তারা, মার্ক্সরা অধিকারকে ভীষণ গুরুত্ব দিয়েছে এবং তারা বলেছে যেহেতু সমাজ ব্যবস্থার উপরে নির্ভরশীল, সেহেতু সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন ঘটে বা যদি সেটা চেঞ্জেবল ইন নেচার হয়, তাহলে কিন্তু অধিকারেরও কিন্তু কনসেপ্টের অনেক পরিবর্তন আসবে। সুতরাং কোন অধিকার দেশ কাল ভেদে কোন রকম নিউট্রাল নয়। ঐতিহাসিক বস্তুবাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি বিবেচনা করা যায়, তাহলে দেখা যায় যে মার্ক্সবাদীরা বলেছেন যে শ্রেণীভুক্ত সমাজ ব্যবস্থায় অধিকার হলো শাসক এবং শোষক শ্রেণীর কি হচ্ছে নিজস্ব যে ডিমান্ড গুলো রয়েছে বা দাবিগুলো রয়েছে তার প্রতিফলন লক্ষ্য করা যায়। মার্ক্সবাদ অনুসারে শ্রেণী বিভক্ত সমাজে আইন কখনোই আপামর জনসাধারণের অধিকারকে রক্ষা করে না। সবাই যে অধিকার একটা বিরাট হাইলি পপুলেটেড কান্ট্রিতে রক্ষিত হয়, এটা কিন্তু বলা যায় না। রক্ষা করে প্রতিটি মানুষের কি রয়েছে বলতে পারা যায় যে নিজস্ব পৌর মানে বলা যায় যে প্রভুত্বকারী যে শ্রেণী রয়েছে, তারাই সাধারণত কি হচ্ছে এই অধিকারটাই প্রভু হিসেবে বর্ণিত হয়ে থাকে। এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক অধিকার ছাড়া তাদের কাছে সব অধিকারই হচ্ছে কি বলে মনে হয়? সব অধিকারই হচ্ছে মূল্যহীন বলে মনে করা যায়। তাই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা গড়ে তুলতে যদি সত্যি হয়, তবে কিন্তু শ্রেণীহীন, শোষণহীন একটা বলা যায় সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে লেবারাল ক্লাস অর্থাৎ শ্রমজীবী মানুষের অধিকার অনেক বেশি সুনিশ্চিত হবে। এছাড়া দেখা যায় যে সাধারণত শোষণহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থায় শ্রমজীবী মানুষদের অধিকারকে অনেক বেশি মূল্য দেওয়া হয় এবং শ্রমজীবী মানুষের অধিকারও ঠিকমতো প্রতিষ্ঠিত হয়। শ্রেণী সংগ্রাম, এই প্রশ্ন পরবর্তীকালে প্রশ্ন আসে, শ্রেণী সংগ্রাম কি? অর্থাৎ সমাজে তো দুটো শ্রেণী আছে, শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণী। শাসক শ্রেণীর হাতে প্রচুর অর্থ করায়ত্ত থাকে,
শোষিত শ্রেণী হচ্ছে যে শ্রেণীটা এক্সপ্লয়েটেড হয়, হয়তো কোনো জিনিস তৈরি হলো এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই শ্রেণীর ন্যায্য মূল্য থেকে তারা হয়তো বঞ্চিত হলো। শুধু তাই নয়, যে বলা যায় যে বঞ্চিত হয় শুধু তাই নয়, তখন তাদের মধ্যে কি হতে পারে, ক্ষোভ সঞ্চারিত হতে পারে এবং ক্ষোভ সঞ্চারিত হতে 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 একদিন তার বিস্ফোরণ ঘটে। সুতরাং দেখা যায় যে শ্রেণী সংগ্রাম হলো ওই শোষিত মানুষের এবং তাদের অধিকার এবং আবদারের অধিকার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এরপর আমরা যেটা পড়বো, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, দ্যাট ইজ দা হচ্ছে অধিকার প্রসঙ্গে রলসের ধারণা। এটা আমরা খুব ভালোভাবে পড়বো। রলসের যে ন্যায়ের ধারণা, আমরা জাস্টিসটা পরের দিন আলোচনা করব। এ প্রসঙ্গে অধিকারের কথা, ইকুয়ালিটির কথা বলতে গিয়ে ন্যায়ের প্রশ্নটা কথা বলা হচ্ছে। রলস ন্যায়ের ধারণাকে দুটি নীতিতে উল্লেখ করেছিলেন এবং সেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে প্রতিটি ব্যক্তির সমানাধিকার থাকবে সবচেয়ে বিস্তৃত স্বাধীনতা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল ফ্রিডম লক্ষ্য করতে হবে, যা আমার আবার আপনি হচ্ছে অন্যদের এই নির্দেশ এই দিনের স্বাধীনতা বলা যায় যে এই ধরনের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ বলা যায় যে প্রতিটি ব্যক্তির সমানাধিকার থাকবে সবচেয়ে বিস্তৃত স্বাধীনতায় এবং আবার অন্যদের এই ধরনের স্বাধীনতার সঙ্গে সম্পূর্ণরূপে কি হয়ে থাকবে, সামঞ্জস্যপূর্ণ হবে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক অসাম্যের অধিকার। সামরিক এবং অর্থনৈতিক অসাম্য এমন ভাবে গড়ে তুলতে হবে, গড়ে তোলা প্রয়োজন যে যেন কি বলা যেতে পারে সকলকে, সাধারণত সকলকে বিশেষত সমাজের সবচেয়ে যারা খুব খারাপ বা মন্দ অবস্থায় রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কাছে বেশি করে সুযোগ সুবিধা চালিয়ে দাও বা দিয়ে এসো। এবং দ্বিতীয়ত হচ্ছে, তবে সুযোগ সুবিধার ক্ষেত্রে একটা সমতার অবস্থা থাকা প্রয়োজন আছে। কখনোই কি হচ্ছে এবং সকলের জন্য এবং একটা হচ্ছে যে উন্মুক্ত বলা যায় যে বলতে পারো যে সামাজিক এবং অর্থনৈতিক অসাম্য এমন ভাবে গড়ে তুলতে হবে সেখানে যেন সকলকে, বিশেষত সমাজের সবচেয়ে মন্দ অবস্থায় অবস্থিত ব্যক্তিদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা এনে দেওয়া সম্ভবপর হয়। সুযোগ সুবিধার ক্ষেত্রে সাধারণত বলা যায় যে সমতা রাস্তা তৈরি করে এবং সকলের জন্য পদগুলো বলা যায় উন্মুক্ত পদগুলোর সঙ্গে যুক্ত হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে রলস আর একটা নীতির কথা বলেছিলেন। সেই নীতিটি হচ্ছে স্বাধীনতাকে সবসময় অগ্রাধিকার দাও এবং কোনো অবস্থাতেই একজন ব্যক্তির স্বাধীনতাকে কখনোই ইন্টারাপ্ট করা যাবে না বা লঙ্ঘন করা যাবে না। এবং এক্ষেত্রে বলা যায় যে সুতরাং সেক্ষেত্রে কোন অধিকারটা বেশি দরকার, সেক্ষেত্রে সেখানে সেটা অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে। এছাড়াও বলা যেতে পারে যে এইরকম বৈষম্য এমন ভাবে করতে হবে যাতে সর্বাপেক্ষা কম যারা সুযোগ পেয়েছে সেই সুযোগ সুবিধাগ্রস্ত সুযোগ সম্পন্ন কোনো মানুষ, মানে বলা যায় যে ঘোষণাপত্রে মানুষের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এবারে বলা হয় অধিকার প্রসঙ্গে স্বৈর স্বাতন্ত্রমূলক কাজ বা স্বৈর স্বাতন্ত্র ঠিক বলবো না, ইচ্ছা স্বাতন্ত্রমূলক কাজ। ইচ্ছা স্বাতন্ত্র বা বলা যায় যা ইচ্ছা তন্ত্র বলতে পারো, সেটা বলা যায় যে মুক্তিবাদের আধুনিক প্রবক্তা হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। আচ্ছা, রলস তার বিখ্যাত গ্রন্থ জাস্টিস অফ ফেয়ারনেস বইটা লিখেছিলেন। তাতে তিনি কি বলেছিলেন, বলেছিলেন যে সমদর্শিতাই হলো ন্যায়। অর্থাৎ এক ধরনের কল্পনা করা হচ্ছে সমদর্শিতাই সেটা ন্যায় বলে বিবেচিত হয়ে থাকবে। এই ধরনের সমালোচনাটা তার মৌলিক মানে
সাধারণত দেখা যায় যে বলে এই ধরনের সমালোচনাটা করে নজির সাহেব কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। নজির সাহেব এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে কখনো ন্যায়ের কখনো বলতে পারো হক দায়িত্ব হবে না। অর্থাৎ তার মানে হচ্ছে এনলাইটমেন্ট থিওরি অফ জাস্টিস, সেখানে কি হচ্ছে দেখা যায় যে বলা যায় যে থিওরি অফ জাস্টিস সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবং তারা বলেছিলেন নিশ্চয়ই স্টেটের কনসেপ্ট থাকবে, রাষ্ট্রের গুরুত্বটা থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা ন্যূনতম রাষ্ট্রের প্রকৃতি হিসেবে বিবেচনা করেছেন নিজেদের। সেই দিক দিয়ে বিশ্বাস করেন যে কোনো সমাজে আর্থিক বৈষম্য থাকা, অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে ন্যায় বিরুদ্ধ থাকা, সেটা বলা যেতে পারে ন্যায় বিরুদ্ধ নয়। ব্যক্তির সম্পত্তির অধিকার রয়েছে অতি গুরুত্বপূর্ণ অধিকার, এবং ন্যায়সঙ্গত বন্টন, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে অছিলায় সেই অধিকারে হস্তক্ষেপ করা ইত্যাদি লক্ষ্য করা যায়। এরপর বলা হচ্ছে অধিকার সম্পর্কে কি মৌলিক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। মৌলিক না, মৌলিক দৃষ্টিভঙ্গি তো বটেই, এটা আজকের দিনে খুব জোরালো আলোচনা হচ্ছে, দ্যাট ইজ দ্য কৌমবাদী দৃষ্টিভঙ্গি। কৌমবাদী বলা যায় যে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে চারজন প্রধান মেন দার্শনিক হলেন। কারা কারা হলেন? একজন হচ্ছেন চার্লস টেলর, ঠিক আছে। দ্বিতীয় জন হচ্ছে বলা যায় মাইকেল ওয়ালচার, তার কথা আমরা উল্লেখ করতে পারি। এবং তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ব্যক্তি মানুষকে সম্পদ বন্টনের সময় সাধারণত একটা একক বা ইউনিট হিসেবে থাকলে তাকে ভুল করা হবে। কেন না, ব্যক্তি একটা সম্প্রদায় বিলং করে, অর্থাৎ ব্যক্তি একটি সম্প্রদায় এবং সংস্কৃতির একটা অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে কৌমবাদীরা সরলি নীতিবাদী ব্যক্তির ধারণার ক্ষেত্রে সমালোচনা করা হয়ে থাকে, এবং বলা হয় যে ব্যক্তি যে সমাজে বা সম্প্রদায় তার বলতে পারো যে ধারণাকে বা বলতে পারো যে প্রভাবিত করবে, ততই কিন্তু সাংস্কৃতিক বিশিষ্টতাকে অবহেলা করা হবে। সুতরাং অধিকার সম্পর্কে এগুলোই হচ্ছে মূল্যবাদী চিন্তা ভাবনা। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বহু সংস্কৃতিবাদের দৃষ্টিভঙ্গি। সেখানে কি বলা যায়, বহু সংস্কৃতিবাদ বা সাংস্কৃতিক গুরুত্ববাদে বলা হয় যে পেছনে যে অধিকার কখনো আধুনিক কালে সবই একরকম হবে, সমজাতীয় হবে না, কখনোই হয় না। বিভিন্ন গোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য থাকার জন্য সাধারণত গোষ্ঠীগত বলা যায় যে মানে গোষ্ঠীগত পৌরপেশিগত অধিকার বা সংখ্যালঘু অধিকার ইত্যাদি কথা উল্লেখ করা যায়। ভিক্ষু পারেখ বলে একজন ব্যক্তি ছিলেন বোম্বে বলছি ভিক্ষু পারেখ বোম্বের কে ছিলেন প্রমুখ। তারা বলেছিলেন যে এই সংস্কৃতিবাদের সমর্থকগণ সাধারণত সংখ্যালঘু যে গোষ্ঠী, আমাদের মাইনরিটি গ্রুপ থাকে, তো সেই সংখ্যালঘু গোষ্ঠীগুলির সাংস্কৃতিক সক্রিয়তাকেও তাদের ফ্লারিশ করার সুযোগ করে দিতে হবে। মাল্টি কালচারালিজম এখন ভীষণ ভাবে দরকার, কারণ আমরা আজকে এখন আর একটা অনেক সময় বিশ্বায়নের কথা বলি বা বিশ্ব ব্যবস্থার কথা বলি, সবই বলি, কিন্তু আজকে আমরা রাষ্ট্রের যে কনসেপ্ট সেটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। বরং সেখানে বলা হচ্ছে একটা ইউনাইটেডই একটা হয়তো কি হচ্ছে স্টেট থাকবে, অর্থাৎ সেখানে ছোট ছোট রাজ্যেরও কোনো প্রয়োজন নেই। সুতরাং সংখ্যালঘু গোষ্ঠীগুলির সক্রিয়তা মানে সাংস্কৃতিক সক্রিয়তা ভীষণভাবে বলা যায় যে অর্জন সমর্থন করে থাকে সম্প্রদায়গুলো। এই জন্যই কিন্তু এসেছে এই কৌমবাদী কনসেপ্টটা, এবং সম্প্রদায়গুলিকে তাদের নিজস্ব যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য বিশেষ অধিকার দিতে হবে। যেমন হচ্ছে বলা যায় সাঁওতালদের মধ্যে অনেক ভাগাভাগি আছে, বা যেটা বলা যায় যে আন্দামানের জারোয়া যারা রয়েছে তাদের সংস্কৃতিকেও আমাদের কিন্তু মূল্য দিতে হবে।
তবে কিন্তু সমাজ এগিয়ে যেতে পারে বা সমাজের উন্নয়ন সম্ভবপর হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অধিকার প্রসঙ্গে নারীবাদী কি চ্যালেঞ্জ রয়েছে। সেখানে দেখা যায় এই অধিকার প্রসঙ্গে নারীবাদী যারা চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দেখা যায় রয়েছেন যারা রয়েছেন তাদের মধ্যে একজনের কথা বলতে পারি, আইরিসের কথা বলতে পারি, ম্যারিয়নের কথা বলতে পারি, এদের কথা বলতে পারি। আচ্ছা, এরা পুরুষ শাসিত, আমাদের সমাজ তো আজও পেট্রিয়ার্কাল সোসাইটি, সুতরাং এরা পুরুষ শাসিত সমাজে লিঙ্গগত বৈষম্য সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং তার উপর ভিত্তি করে বৈষম্যযুক্ত শোষণ এবং সঙ্গে সঙ্গে এই শোষণের অবসানের কথা বলা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে এই পুরুষ শাসিত সমাজে তাই জেন্ডার ইনইকুয়ালিটি বা লিঙ্গগত বৈষম্য এবং এই যে বৈষম্যজনিত যে শোষণ বা এক্সপ্লয়টেশন এবং বলা যায় যে এই শোষণের অবসান তিনি চেয়ে থাকেন। এখন বলা হয়েছে অবসান, কথাটা মনে রাখবে, অবসান চাইছে কিন্তু এখানে। তবে নারীবাদ বা বলতে পারা যায় যে কখনোই কোনো একমাত্রিক ধারণা হিসেবে বিবেচিত হয় না এবং সেখানে বলা যায় যে সকলেই নারী পুরুষে এসেছে সমানিত, নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হচ্ছে, যদি নারীও ভোট দেয় পুরুষও ভোট দেবে। এখানে এই প্রসঙ্গে বলতে গিয়ে ফেমিনিজমের যিনি প্রবক্তা, বিশাল নাম, তার নাম হচ্ছে মেরি উইনস্টন ক্রাফট। তাই মেরি উইনস্টন ক্রাফটকে নারীবাদের প্রথম প্রবক্তা বলে আলোচনা করা হয়। এখন বলা হচ্ছে যে বলতে পারা যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে কতগুলো বিখ্যাত বইয়ের কথা বলা যায়। একটা হচ্ছে এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে দ্য সিমন দ্য সিভিয়ারের কথা আমরা উল্লেখ করতে পারি। কি হয়েছে শেষ করবো? আমি আজকে বিপিএসসি 131 এর এখানে ইউনিট 4 এবং 6 এ এখানেই সমাপ্তি